এখন তো আমি আছি, সময়টা এখন আমাদের। কি চাই বলুন? All I need in my life is you and your love, Jan. খুশবু আরশাদের কপালে চুমু খায়। মেয়েটার ঠোঁটের স্পর্শ ছড়িয়ে যায় আরশাদের সারা মুখে। আরশাদের বাদামি চোখ জোড়া ঝাপসা হয়, বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে ফেলে মুহূর্তে। আমাকে অগ্রাহ্য করো না, উপেক্ষার দুয়ারে ঠেলে দিব না। আমি মরে যাব, পাগল হব, দিক শূন্য হয়ে হারিয়ে যাব। আমার তোমাকে চাই, বিশ্বাস করো। আমার জান, বাংলাদেশে আমি তোমাকে মারতে গেছিলাম, আমি তোমাকে খুনের নেশায় সেদিন তুলে এনেছি, কিন্তু কি হলো আমি জানি না। আমি নিজেই খুন হয়ে গেছি। আমি তোমার কাছে এসে থমকে যাই। তোমাকে পাওয়ার নেশাটা জেদে রূপান্তরিত হলো। সব শেষে তোমাকে পেয়েও আমি সন্তুষ্ট নই। আমার তোমাকে চাই, এখনো বলছি, আমার তোমাকে চাই। তোমার প্রায়োরিটি, দরকার, ভালো লাগা, বন্ধু লাগা, জড়তা, সবটাই আমি মিশে থাকতে চাই। ইউ অ্যান্ড ইউ। আর আই এম বিগিনিং, জান। যদি কোনোদিন জানতে পারেন আমি আপনার সেই ফ্লুজি নই, তখন কি ছুরি ফেলে দেবেন? আরশাদ খুশবুর ঠোঁটে আঙুল চেপে ধরল। ইস, খালি বাজে কথা। তোমাকে আমি ছাড়বো না, কখনো না। বাজে কথা নয় আরশাদ, যদি ছেড়ে যান। বিশ্বাসের প্রশ্ন তুলছ? আমার চামড়া কেটে দেখো, প্রতিটা শিরা উপশিরা রক্তের সঙ্গে মিশে আছে তোমার প্রতি আমার বিশ্বাস, আশ্বাস। খুশবু মুড়ো হাসল। আরশাদের কপালে কপাল ঠেকিয়ে চুমু খেলো আরশাদের ঠোঁটে। আরশাদ নিজেও পাল্টা প্রতিক্রিয়া জানালো। খুশবুর পিঠে হাত রেখে গাউনের চেইন একটানে খুলে ফেললো। উন্মুক্ত হলো মেয়েটার ফর্সা পিঠ। টেবিলে থাকা সব বই, কলম, ফুলদানি ঠেলে ফেলে দিল আরশাদ। ফ্লুজিকে ঠেলে বসে দিল টেবিলে। আরশাদের শঙ্খ দিয়ে তার ফ্লুজি একে একে সব শার্টের বোতাম খুলল। উন্মুক্ত হলো দুটি দেহ। দুজনের মাঝে কাজ করলো না কোনো জড়তা। আরশাদ কক্ষের বাতি নিভিয়ে দিল। শুধু চলল হলুদ রঙের কিছু নিয়ন বাতি। সেই আবছা নিয়নের আলোয় খুশবুর আবেদনময়ী দেহখানি আরশাদকে আরও টানলো। দেরি করলো না সে, দেরি করতে চায় না খুশবু নিজেও। আরশাদের পাগলামিতে সাড়া দিচ্ছে মেয়েটা। আরশাদ তার ফ্লুজির উপর ঝাঁপিয়ে পড়ল, যার দরুনে পেছনে ঝুঁকে গেল ফ্লুজি। আরশাদের ঠোঁটের ছোঁয়া বিচরণ করে ফ্লুজির সারা দেহে। আরশাদ নিজেকে সামলে ফ্লুজিকে প্রশ্ন করে, হানি, ঠিক আছো তুমি? ঠিক থাকতে চাইছি না। অ্যালনের বিয়ের ফুটেজগুলো আরশাদের কাছে পাঠানো হয়েছে সকালে। ব্যস্ততা নিয়ে বিয়ের ফুটেজগুলো আর দেখা হলো না তার। সন্ধ্যায় সময় করে ফ্লুজির জন্য কাটলেট ভাজলো সে, সাথে 2 মগ কফি নিয়ে বসলো সোফায়। বিয়ের ফুটেজগুলো দেখতে ব্যবস্থা করলো টিভিতে। কাটলেটে কামড় বসিয়ে মনোযোগ দিয়ে দুজনে দেখছিল বিয়ের ফুটেজ। অ্যালনের খুশিতে আরশাদ বলে, দেখলে এটনাকে পেয়ে ছেলেটা কি খুশি। ওরা লিভিনে ছিল না? 7 মাস। এতে কি লজ্জা লাগে না বিয়ের আগে? ছি। তো ওদের কাছে এসব নতুন নয়। এর আগে আরেকটা মেয়ের সঙ্গে লেবেনে ছিল, ওদের সাথে বনিবনা হয়নি বলেই তো ব্রেকআপ করলো। আপনার বাকি বন্ধুরাও কি এমন? ডিলান ছাড়া সকলে লেবেনে আছে। ডিলান একটা মাত্র সম্পর্কে জড়ালো। আপনি কয়জনের সাথে লিভিংয়ে ছিলেন আরশাদ? কফির মগে চুমুক বসাতে গিয়েও থমকে গেল আরশাদ। চোখ পাকিয়ে তাকালো ফ্লুজির পানে। আমি এক নারীতেই আসক্ত। বিশ্বাস করব কিভাবে? বিয়ের আগে সম্পর্কে থাকতেই পারেন। ছিলাম তো, তোমার সাথেই তো ছিলাম। যা করলে জান, মানসিক রোগী বানিয়ে ছাড়লে। খুশবু প্রত্যুত্তর করলো না, ভিডিওর দিকে মনোনিবেশ করলো সে। হঠাৎ ভিডিও ফুটেজে আরিফ আর এলিনাকে দেখতে পেল খুশবু। মেয়েটা আরশাদকে ধাক্কা দিয়ে বলে, দেখুন দেখুন, এলিনা আর আবিরকে কি সুন্দর লাগছে। লাগলেও টাকা বারণ। কেন বারণ? আরশাদ চুপ হয়ে যায়। ভিডিও ফুটেজটাতে সবাইকে দেখা যাচ্ছে। খুশবু আরশাদকে ঠেলে যখন দূরে সরিয়ে দেয়, সেই সময়টাতে আরশাদ খুশবুর চোখে চোখ রাখে। কিভাবে পারলে আমাকে সরিয়ে দিতে ফ্লুজি? একটু বুক কাঁপলো না? না, কাঁপলো না। হঠাৎ একটি সিন দেখে আরশাদ ছলকে উঠল। গরম কফি ছিটকে পড়লো তার হাতে। এলিনা এবং আরিফকে চুম্বনরত অবস্থায় দেখে হতবাক সে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আরিফ নিজেকে সরিয়ে আনলেও এলিনা স্বেচ্ছায় আরিফকে কাছে টানছে। আরশাদ ঢোক গেল। এত সাংঘাতিক ব্যাপার। ভালোবাসতে বাধা নেই, কিন্তু এদের সম্পর্কে অনেক দিক বেদিক জড়িত। খুশবু আরশাদের বাহু চেপে ধরে আতঙ্কিত নয়নে তাকায় তার পানে। আরশাদ কফির মগটা রেখে উঠে দাঁড়ায়। কিয়ৎক্ষণ পায়চারি করে চলে যায় আরিফের কাছে। আরিফ তখন বন্ধুদের সাথে গ্রুপ কলে ব্যস্ত। ভিডিও কলে হেসে হেসে কথা বলছে ছেলেটা। প্রতিবারের মতো আরশাদ আজ আর অনুমতি নিয়ে প্রবেশ করলো না, সরাসরি চলে এলো ভাইয়ের কক্ষে। হঠাৎ আরশাদকে দেখে অবাক হলো আরিফ। ব্রো, কিছু বলবে? ফোন রাখো। 5 মিনিট সময় দাও। 5 সেকেন্ডও দিতে পারবো না। আরশাদের করা জবাবে আরিফ দ্রুত কল কাটে। কি হয়েছে? তোমাকে চিন্তিত লাগছে কেন? এলিনাকে পছন্দ করো তা আমি জানি। এলিনা কি তোমাকে পছন্দ করে? হঠাৎ এসব কথা কেন? অ্যালোনের বিয়ের ডান্সে তোমরা কি করছিলে? সজ্ঞানে করেছিলে?
এলিনা ডান্স শেষ করার পরেও মাতাল ছিল না, আমার ঠিকঠাক মনে আছে। তাহলে তোমরা? বুকের ভেতরটা প্রবলভাবে কেঁপে উঠল আরিফের, গলাটা কেমন বেঁধে গেল আচমকা। আরশাদ জানলো কি করে? ব্রো প্লিজ ভুল বুঝো না, ওইটা অ্যাক্সিডেন্ট ছিল। সিরিয়াসলি? ভিডিওতে তোমাদের দুজনকে স্পষ্ট দেখা যাচ্ছে। পাই তবে এলিনা এরপরে তোমাকে কিছু জানিয়েছে? সে তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত, ব্যাস এতটুকুই, আর কোনো কথা হয়নি আমাদের। ও যে মাতাল হয়েছিল এসব ঘুরেই হয়েছে। তুমি কি এলিনাকে চাও? এলিনা আমাকে চায় না। সেদিনের পর এলিনা আমাকে এড়িয়ে যাচ্ছে। অনেকবার কথা বলার চেষ্টা করেছিলাম। শোনো, এলিনা খ্রিস্টান আর আমরা মুসলমান। এলিনার বাবার পক্ষের পরিবারের কেউই আমাদের পছন্দ করে না, সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। আমি জানি, আমি নিজেকে বুঝিয়েছি। আমার এলিনার দেখে ঝুঁকে পড়া বোকামি ছাড়া আর কিছুই নয়। এলিনার বাবার বন্ধুর ছেলের সাথে আন্টি চান তার বিয়ে দিতে। সেদিন আমাকে ছেলের ছবি দেখিয়েছে। তোমরা যদি দুজন দুজনের অনুভূতিকে সম্মান জানো, তবে আমি একটা ব্যবস্থা করব। আমি নিজেকে বুঝিয়েছি, শুধু শুধু আমাদের পারিবারিক সম্পর্কটা নষ্ট হবে। আমি চাই না এই সম্পর্কে জড়তা। এলিনা, তার সাথে আমি কথা বলবো। আরশাদ দ্বিতীয়বার কথা বলার আগ্রহ পেল না। আরিফের পিঠে হাত বুলিয়ে চলে গেল তৎক্ষণাৎ। আজ জনের জন্মদিন পার্টিতে আরিফ, আরশাদ এবং খুশবুকে ইনভাইট করা হলেও আরশাদ খুশবুকে নিয়ে পার্টিতে গেল না। জনের মতিগতি আর মোটেও ভালো লাগে না তার। তাছাড়াও খুশবুকে নিয়ে জনের এত আগ্রহ কিসের? যতবার খুশবুকে সে দেখেছে বিভিন্নভাবে নানান ইঙ্গিতে কথা বলেছে। জন্মদিনের পার্টি শেষে বন্ধুরা সবাই মিলে নাইট ক্লাবে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর জনের বন্ধুরাও আছে। সব মিলিয়ে প্রায় 20 জনের দল তারা। পার্টির সর্বকিছু বুঝে শুনে সমাপ্ত জানিয়ে ক্লাবে আসবে বলল জন। তাই জনের বন্ধুরা সবাই নিজ নিজ গাড়ি নিয়ে ক্লাবে রওনা হলো। আশা তখন ওয়াইনের গ্লাস হাতে মাত্র চুমুক বসালো। কডি জনকে উদ্দেশ্য করে বলে, আজ রাতটা কি আমাদের দিবে নাকি সুন্দরীদের দিবে? অবশ্যই সুন্দরীদের। নারীর সঙ্গ ছাড়া কি রাতে মজা আছে? তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসো। সে নেই, পরিবারের সাথে শহরের বাইরে গেছে। লিভিনে যাবে কবে? শীঘ্রই। আশা তার চোখে তাকালো কডির পানে। তার বন্ধুরা সব অ্যাডভান্স। ভাগ্যে সেসব এসে সাহস করেনি। অবশ্য তার সাহস করার সাধ্য নেই। ইমরান, ইহসান এবং আফরোজ জানলে তাকে বাড়ি ছাড়া করবে। সে তার ফ্লুজিতে মগ্ন। ফ্লুজির কথা ভাবতেই মনটা কেমন আনচান করে। মেয়েটাকে জড়িয়ে ধরলে একটু শান্তি লাগতো। আরিফের অন্যমনস্ক ভাবটা জনের চোখ এড়ালো না। সুযোগ এসেছে। আরশাদকে আজ রাতেই সত্যটা জানাতে হবে। জন আরিফকে দিকে তাকিয়ে বলে, আরিফ, তোমার গার্লফ্রেন্ডকে আনোনি কেন? গার্লফ্রেন্ড? কেন এলি না? দুজনকে সেদিন বেশ লাগছিল। সরি, সে আমার কাজিন। কাজিনকে কেউ কিস করে? আরিফ থতমত খেয়ে গেল। আরশাদ জবাব দেওয়ার আগেই জন ফোরন কেটে বলে, শোনো, এলিনা ভালো মেয়ে। সময় থাকতে থাকতে এলিনাকে স্বীকৃতি দাও, না হলে আরশাদের মতো তোমার কপালও কলগাল জুটবে। শেষোক্ত বাক্যটি আরশাদের কানে বজ্রধ্বনির ন্যায় পতিত হলো। ওয়াইনের গ্লাসটা রেখে উঠে দাঁড়ালো আরশাদ। ডিলান, আরিফ সহ বাকিরা এই কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না। জন যে এই মুহূর্তে এমন একটা কথা বলবে স্বপ্নেও ভাবেনি তারা। আরশাদ স্থির চোখে তাকালো জনের পানে। কি বললে তুমি? ইউর ফুলজি ইজ এ কলগাল। আরশাদ স্তম্ভিত, হতভম্ব নয়নে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর আচমকায় ফিক করে হেসে ফেলল। আরশাদের হাসিতে অপ্রস্তুত হয়ে পড়ল জন। সারাদিন কি মাথায় এসব করে? আজকাল সবাইকে কি এক কাতারে নামিয়ে এনেছো ব্রো? সাবধান করছি, আমার বউকে নিয়ে বাজে কথা আমি বরদাস্ত করবো না। আরশাদ, তুমি অতি বোকা ছেলে। হ্যাঁ, বোকা ছেলেই বলেই তোমার কথা এখন শুনে যাচ্ছি। তোমার ফুলজি কলগাল, এটা তো মিথ্যা নয়। আমি কক্সবাজার তার সাথে ছিলাম, আমার কাছে প্রমাণ আছে। আরশাদ রেগে গেল। তেরে এসে জোর খাটিয়ে ঘুষি দিল জনের নাকে। ভাগ্যক্রমে জন সরে গেল। অবশ্যই ঝড়ের জন্য প্রস্তুত ছিল জন। দিলান আরশাদকে চেপে ধরল এবং শান্ত করতে চাইল বারবার। কিন্তু আরশাদ কি শান্ত হওয়ার পাত্র? তার স্ত্রীকে নিয়ে বাজে কথা উঠেছে, সে কি করে পারবে শান্ত হতে? জন তার কাছে থাকা সকল ছবি আরশাদকে দেখালো। আরশাদ চুপচাপ দেখলো সব। তার ফ্লুজের শরীরের সহিত অন্য পুরুষের শরীর মিশে এই মুহূর্তে তার দাঁড়িয়ে থাকার জো নেই। শরীরের সমস্ত শক্তি এই মুহূর্তে এসে ফুরিয়ে গেছে। আরশাদ বসে পড়ল চেয়ারে। ভাইয়ের ভেঙে পড়া অস্বস্তি দেখে আরিফ পাশে দাঁড়ালো। অ্যালন আরশাদকে আশ্বাস দিয়ে বলে, মেয়েটা তোমাকে ঠকালো আশা, তুমি কি বুঝতে পারলে না? এখন সময় আছে, সবটা এসপার করো। আরশাদের ভেঙে পড়া দেখে জন যেন সফল হলো। যদিও এতে একদিকে আরশাদের ভালো চাইল জন। তার ভাষ্য মতে সে চায় না আরশাদ ঠকে যাক। জন আরিফের দিকে তাকিয়ে কঠোরভাবে বলে, আবির, তুমি তো সবটা জানতে, কেন জানালে না আরশাদকে? আরিফ আরশাদের চোখে চোখ রেখে থমকে গেল। প্রত্যুত্তর করার আগে আরশাদ তার দিকে তাকিয়ে স্থির চোখে বলে, আরিফ, ফ্রোজি এমন তুমি বিশ্বাস করো? না না।
কেন বিশ্বাস করো না তুমি? কেন বিশ্বাস করে না আরিফ? এর সঠিক উত্তর সে নিজেও জানে না। তার ভাবনা চিন্তায় ধারণায় এতটুকুই বোঝে ফ্লুজি এমন মেয়ে হতেই পারে না। আরিফের নীরবতা মানতে পারল না আরশাদ। চট করে আরিফের গালে চর বসিয়ে দিল সে। তুমি কেন বিশ্বাস করো না? আচ্ছা সব বাদ, আমাকে আগে জানাওনি কেন? আমি আরিফ কথা শেষ করার আগে জন বলে, তুমি তো তোমার ফর্জির অন্ধভক্ত, তাকে নিয়ে কোনো কথা তুমি সহ্য করো। সবাই এসব জানে, কেউ তোমাকে সাহস করে জানায়নি। ফর্জিকে অন্ধ বিশ্বাস করে এবার বন্ধ করো। না, করব না। বরং আজকের পর থেকে আরো বেশি বিশ্বাস করব, তার পাশে থাকবো, তাকে সম্পূর্ণ সাপোর্ট করব। তার পেছনে যে কুকুর লেগেছে সেই কুকুরগুলোকে সরাতে হবে। ফ্লুজিকে নিয়ে বাজে কথা কখনো সহ্য করিনি আর কখনো করবো না। চোখ থেকেও তুমি অন্ধ। আমি অন্ধ অন্ধ বলেই তো বুঝতে পারছি ছবির মেয়েটি আর ফ্লুজি এক নয়। আমি ওর হাজব্যান্ড, ওর খুদ নিখুঁত সব আমি জানি। কি জানো? মেয়েটার ছলনা ডুবেছো তুমি। ভালোই কথা বলছি বলে তোমার ভালো লাগছে না তাই না? আমি তো বলেছি ছবির মেয়েটি আমার ফ্লুজি নয়। আরশাদ জোরালো গলায় বলল। বন্ধুরা সবাই অবাক হয়ে দেখল আরশাদের কাণ্ড। অ্যাডেনের সত্যতা জানতে মুখিয়ে আছে সে। আরশাদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে বলে, এই জন্য যদি তোমার ফলজি না হয় তাহলে এই মেয়েটাকে জন মিথ্যা বলছে না। জনের সিনিয়ররাও এই মেয়ের সাথে থেকেছে। আরে তুমি আমার বন্ধু, এমন কোনো কথা বলো না যার কারণে তোমার মুখ দেখারও ইচ্ছে আমার মরে যায়। আমি বলছি তো এই মেয়েটা আমার ফ্লুজি নয়। এই মেয়ের হাতের পুরনো কাটা দাগ গর্ত হয়ে আছে, আমার ফ্লুজির কোনো কাটা দাগ নেই। এই মেয়ে শরীরের বিভিন্ন অংশের ট্যাটু আর আমার ফ্লুজির এসব নিয়ে কোনো ধারণাও নেই। আরশাদ বুঝাতে চাইলেও মানাতে চাইল। কদি বলে, তাহলে কল গাল মেয়েটাকে? জানি না। জন ওয়াইনের বোতলে চুমুক বসিয়ে হেসে ফেললো। আরশাদের কাঁধে হাত চাপড় দিয়ে বলে, আরশাদ মজা করছো, তোমার ওয়াইফ যে কলগাল। আচমকা কাঁচ ভাঙার শব্দে চমকে গেল সবাই। জনের কপাল ফেটে গেল, গলগলিয়ে রক্ত ঝরছে। আরশাদ ওয়াইনের বোতল দিয়ে জনের মাথায় ফাটিয়েছে। আরিফ দ্রুত আরশাদকে ধরে ফেললো। বাকি বন্ধুরা ভয়ে ঢোক গিলে সরে দাঁড়ালো। আজ ট্রেলার দেখালাম, পরবর্তীতে মুভি দেখিয়ে ছাড়বো। এত বড় অপবাদ তোলা হয়েছে, এর সত্যতা আমি বের করেই ছাড়বো। আরিফ কতবার কত কথায় আরশাদকে শান্ত করতে চাইলো, কিন্তু আরশাদ শান্ত হলো না। সে বিশ্বাস করতে নারাজ তার ফ্লুজি এমন মেয়ে। এসব কথা ভাবতেও আরশাদের বুক কাঁপে। তারা একে অপরের কাছে আসার প্রথম রাতটা কি আরশাদে প্রমাণ করে দেয় না তার ফ্লুজি নির্দোষ? স্বার্থ ছাড়া জন কেন জলঘোলা করছে? এসবে নিশ্চয়ই জনের স্বার্থ রয়েছে। আরশাদ বাড়ি ফিরল মাঝরাতে। স্টোররুমের দরজা দিয়ে ভিলায় প্রবেশ করলো সে। ফ্লুজি তখন ঘুমে বিভোর। মেয়েটার নিষ্পাপ ঘুমন্ত মুখখানি আরশাদকে প্রবলভাবে টানে। আরশাদ শরীরের ভর ছেড়ে দেয় ফ্লুজির শরীরের ওপর। মেয়েটার বুকে মাথা রেখে ভিজে ওঠে তার চোখ। বুকে ভারী চাপে দম আটকে আসে খুশবুর। মেয়েটা পিটপিট চোখে থাকাতে আরশাদকে দেখে শান্ত হয়। আরশাদ কখন এলেন? এই তো এখন। মন খারাপ? আমাকে একটু জড়িয়ে ধরো তো, শক্ত করে ধরো। তোমার স্পর্শ আমার প্রয়োজন। তোমার স্পর্শে আমার দুশ্চিন্তারা মুক্ত করে পড়ে। খুশবু মৃদু হেসে জড়িয়ে ধরে আরশাদকে। ছেলেটার হঠাৎ আবার কি হলো? আরশাদ কি হয়েছে? কিছু হয়নি, তোমাকে আরো ভালোবাসা প্রয়োজন, আরো বিশ্বাস করা প্রয়োজন। এই কি হলো আপনার? কিছু হয়নি, তবে হওয়া জরুরি। তবে তুমি সামলাতে পারবে না এটা আমি জানি। এই ঘরে একটা ছোট্ট বাচ্চার প্রয়োজন। কী সব বলছেন আরশাদ? আপনার কি মন খারাপ? তুমি আমাকে বিশ্বাস করো? না, করি না। আপনাকে বিশ্বাস না করলে এত দূর আসতাম? আপনি আমায় বিশ্বাস করেন আরশাদ? কি বলেছে মনে নেই? চামড়া কেটে দেখবে? না, দেখতে হবে না। আমি বিশ্বাস করি আপনাকে। বিশ্বাস আস্থা উভয় আছে আপনার উপর। তুমি আমার উপর বিশ্বাস আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিতে বাধ্য। খুশবু প্রত্যুত্তর করে না। আরশাদের চুলে হাত বোলাতে বোলাতে চিন্তার দুয়ারে হুমড়ি খেয়ে পড়ল সে। ভীষণ ভয় নিয়ে আজ কফি বানালো খুশবু। আরশাদ যদি দেখতো খুশবু চুলা জ্বালিয়েছে তবে সুনামি মুহূর্তে তার ওপর দিয়ে বয়ে যেত। গত রাতে আরশাদের কি হয়েছে কে জানি, ছেলেটা কেমন কাতর ছিল। সকাল 10টা বেজে গেল অথচ আরশাদের ঘুম ভাঙার নাম নেই। কফি মগ হাতে বিছানার কোনায় বসলো খুশবু। আরশাদ শুনেছেন? পিটপিট চোখ মেলে তাকালো আরশাদ। খুশবুকে দেখেই হাসলো। গুড মর্নিং ফ্লুজি। গুড মর্নিং। খুশবুর হাসিতে আরশাদ হাসলো। গত রাতের কথা মাথায় আসতে থমকে গেল সে। তবুও নিজেকে রাখলো স্থির। তার ফ্লুজিকে নিয়ে এত বড় কথা উঠেছে, এর বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতেই হবে। আরশাদ কফি। কফি কে করেছে? আমি। গলার স্বর নেমে এলো খুশবুর। কপট রাগ দেখিয়ে আরশাদ তার দিকে তাকিয়ে রইল। কফির মগে চুমুক বসিয়ে আরশাদ তৃপ্ত হলো। তখনই ইমরান হোসেনের ফোন আসে। আজ ছুটির দিন বিধায় সবাই বাড়িতেই আছে। বাবার সাথে কথা বলার এক পর্যায়ে আরশাদের মন মরে যায়। ফোনটা রেখে খুশবুর কোলে মাথা রেখে বলে,
ফুপুর আজকে চলে যাবে। ড্যাড বললো ফ্রেশ হয়ে একসঙ্গে ব্রেকফাস্ট করতে। ও আজ তো অফ ডে, এই জন্যই বোধ হয় দেরিতে ঘুম থেকে উঠেছে, তাই না? এছাড়া সময় কোথায়। এলিনা আরিফের সামনে দাঁড়িয়ে, তার চোখে মুখে ছুঁয়ে গেছে অস্বস্তি। এতদিন আরিফকে এড়িয়ে গেলেও আজ আরিফের মুখোমুখি সে। সেদিনের ব্যাপারটা দুজনকেই অস্বস্তির দুয়ারে ঠেলে দিয়েছে। আরিফ সহজ হওয়ার চেষ্টা করলো। এলিনা, কিছু বলবে? আসলে কি বলতে চাও বলে ফেলো। তোমার এই চোরা চাহনির স্বভাবটা আমার ভালো লাগছে না। আই এম সরি। কি জন্য? সেদিন রাতে ওটা নিয়ে পড়ে থেকো না, যা হয়েছে ভুলে যাও। সত্যি তুমি কিছু মনে করোনি, তাই না? আমি আজ চলে যাব। কথা ছিল আরশাদ ভাইয়া সহ ভ্যানিস যাব, কিন্তু ভাইয়া বলল সময় নেই আমার। আর কি করার, আমি তো এখানে থাকার জন্য আসিনি। চাইলে পার্মানেন্ট থেকে যেতে পারো। থাকবে? আরিফের প্রশ্নে পুলকিত হয় এলিনা। পার্মানেন্ট থাকা মানে কি বোঝাতে চাইছে সে? পার্মানেন্ট কিভাবে থাকবো? ভাবি মনে যেমনটা থেকেছে। পরোক্ষভাবে বিয়ের ইঙ্গিত দিল আরিফ। এলিনা অবাক হলো এবং এমন প্রস্তাবের ঘোর বিরোধিতা করলো। ভেবে বলছো? মাথা কাটিয়ে বলছো? কি বলছো তুমি? এলিনা উত্তেজিত হলো। আরিফ মেয়েটার চোখে চোখ রাখলো। না, এই চোখে ভালোবাসা নেই, কোনো অনুভূতিই নেই। নিজের আবেগকে মাটি চাপা দিল আরিফ। জাস্ট কিডিং। এত হাইপার হচ্ছে কেন এলিনা? আমার কাজ আছে, তোমার কথা শেষ হলে যেতে পারো। এলিনা থতমত খেলো। আরিফের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সে। অ্যালনের বাসায় জন আছে, এই খবরটা আরশাদের কানে আসতে দেরি করলো না সে। অ্যালনের বাসায় এসে উপস্থিত আরশাদ। জন আরশাদকে দেখেই ঢোক গিলল। অ্যাডনা আরশাদকে বসতে বলে চলে গেল কিচেনে। ডিলান জনকে ইশারায় স্থির থাকতে বলল। অ্যালন আরশাদকে বলে, কিছু বলবে কি? বলতে চাই অনেক কিছু, কিন্তু কি বলবো? সেটাই তো জানতে চাই। গত রাতের ব্যাপারটা নিয়ে তুমি কি আপসেট? একদমই নয়। আরশাদ উঠে দাঁড়ালো। জনের মুখোমুখি বসে কড়া গলায় বলে, তোমাকে আমি সম্মান করি, কিন্তু এই সম্মানটা স্থায়ী রইল না। আমার ওয়াইফের বিরুদ্ধে যেতে তোমাকে কে উস্কে দিয়েছে? তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে নাকি তোমার ওয়াইফের সাথে আছেন? আমার কারোর সাথে কোনো ঝামেলা নেই। আমি যা বলেছি সঠিক বলেছি। কার সাথে মিলে এসব করছো জন ভাইয়া? ভালোই ভালো সত্যিটা বলো। আমি কিন্তু ভালো মানুষ নই, মার্ডার করতেও ছাড়বো না। আবার বলছি, এই অন্ধবিশ্বাস তোমাকে ধ্বংস করবে। আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে আমি আরও বাজে স্টেপ নিতাম। আমি বাংলাদেশ থাকা কালীন এলনকে এই মেয়ের পিকচার পাঠিয়েছি, অথচ তখন তোমার পূর্জিকে না এলনকে চিনত আর না আমি। সেদিন ভিডিও কলে তোমার বউকে দেখে আমি অবাক হই এবং এলনকে জানাই। অ্যালন ভয় নিয়ে আরশাদের চোখে চোখ রাখে এবং বলে, জন ভাই ঠিকই বলছে আরশাদ। আরশাদ বিশ্বাস করতে চাইল না। ফল কাটার ছুরি কৌশলে হাতে নিয়ে জনের ওপর হামলে পড়ল সে। অ্যালন ডিলান আরশাদকে থামাতে চাইলেও লাভ হলো না। ছেলেটা তার শক্তিতেই অনড়। জনের গলায় ছুরি বসে দাঁত হিসিয়ে আরশাদ বলে, সত্যিটা বলো, আমার ফ্লোজিকে নিয়ে বাজে কথা কেন তুললে? আমার ঈশ্বরের দিব্যে আমি মিথ্যা বলিনি। আমি সেই মেয়ের সাথে রাত কাটিয়েছি। আমার কোনো কিছুর প্রমাণ করার ইচ্ছে নেই। যেহেতু তোমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই তোমার উচিত এর সত্যটা বের করা। আমিও জানতে চাই, তোমার ফুলজি যদি সেই মেয়ে না হয়, তোমার ফুলজির সাথে সেই মেয়ের বৈশিষ্ট্য না মিলে, তাহলে সেই মেয়েকে আমিও জানতে চাই। আরশাদ আর দ্বিতীয়বার কোনো কথা বলে না। আর কি বলবে সে? সবটা ধোঁয়াশায় মিলিয়ে যাচ্ছে। অ্যালনের বাসা থেকে ফিরে আরশাদ বাংলাদেশে থাকা রনির সাথে যোগাযোগ করলো। খুশবুকে খুঁজে দিতে এই ছেলেটাই সাহায্য করেছিল। তাহলে নিশ্চয়ই সেই কলগলের খোঁজ সেই ছেলেটা জানবে। আরশাদ রনিকে সবটা জানালো। রনি সবটা শুনে যতটা সিরিয়াস হওয়ার ভাব দেখালো, প্রকৃতপক্ষে সে আরশাদের কোনো কথাই গায়ে লাগালো না। এক পৃথিবীতে একই চেহারা দুটি মানুষ থাকতেই পারে। তারা যদি যমজ হয় তাহলে তারা ভিন্ন ভিন্ন অবস্থানে কেন? এসবের উত্তর বের করা কি রনির কাজ? এসবের উত্তর নিশ্চয়ই খুশবুর বাবা মা জানে। তাদের না জানিয়ে এসব জটিল কেস মীমাংসা করা বোকামি ছাড়া কিছুই নয়। রনির মনে কোনো তাগিদ জাগলো না কলগাল সেই মেয়েকে খুঁজে বের করার। অথচ আরশাদ রনির ওপর ভরসা করে আছে। সময় পেরিয়ে গেল 1 মাস, 2 মাস। হ্যাঁ, 2 মাস সময় পেরিয়ে গেল। ইতালি আসার পর থেকে তুষারপাত কিংবা বৃষ্টি কোনোটা দেখার সৌভাগ্য হয়নি খুশবুর। অথচ আজ সন্ধ্যায় হঠাৎ করে ঝিরঝিরে বৃষ্টি নামলো, ভিজিয়ে দিল শুষ্ক পরিবেশ। ঠান্ডায় শিউরে উঠল খুশবু। বড় জানালার কাছে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বৃষ্টি। কত মাস পর সে বৃষ্টি ছুঁয়েছে। মনে ছলকে ওঠা আবেগকে আজ দমাতে পারল না সে। যার দরুনই প্রায় অর্ধেক ভিজে গেছে মেয়েটা। আরশাদ তখন রাতের রান্না করছিল। ভেবেছিল খুশবু হয়তো টিভি দেখছে, তাই আর বিরক্ত করলো না সে। নিজের রুমে ফিরে আধা ভেজা খুশবুকে দেখে রেগে গেল। দ্রুত এসেই টেনে ধরলো খুশবুর হাত। এই, তুমি জ্বর বাজাতে এসব করছো? না প্লিজ আরশাদ, জানলা বন্ধ করবেন না। আমি বৃষ্টি দেখিনি বহুদিন। আরশাদের হাত থেমে গেল। রোজের কথাও ফেলতে পারে না সে।
বৃষ্টির ফোঁটাটা ক্রমশ তীরের ন্যায় ছুটে এসেছে বিচ্ছে খুশবুর শরীরে। আরশাদ পেছনে দাঁড়িয়ে, তাই তো সেও অর্ধেক ভিজে গেছে। আচমকা বৃষ্টির গতিক বেড়ে গেল, সেই সাথে শীতের প্রকোপ বাড়ল বুঝি। আরশাদ খুশবুর ভেজা টি শার্ট তুলে দিল উদর অবধি। মেয়েটার ভেজা চুল লেপটে গেছে ঘাড়ে। আরশাদ যত্ন নিয়ে সরিয়ে দিল সে চুল। দু ঠোঁটের অবস্থান দৃঢ় করল খুশবুর ঘাড়ে। খুশবু বাধা দিতে পারে না, বাধা দেওয়া তার সাধ্যের বাইরে। যতবার আরশাদকে বাধা দিয়েছে ততবার আরশাদ তাকে উস্কে দিয়ে সরে গেছে। ব্যাপারটা ভীষণ পীড়াদায়ক তার কাছে, তাই আরশাদ যতবার ভালোবাসার আলিঙ্গনে কাছে ডেকেছে ফিরিয়ে দেয়নি সে। বৃষ্টির ফোঁটাটা লাগামহীন ছুটছে মৃদু বাতাসে, গায়ে কাঁটা দিল খুশবুর। শীতে কাঁপতে কাঁপতে জানালা বন্ধ করতে চাইলে আরশাদ নিজ থেকেই বন্ধ করে। ভেজা শরীর গুটিয়ে মেয়েটা দাঁড়িয়ে রয় একপাশে। আরশাদ হাসে, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় তার ফ্লুজির। আর ভিজবে? ঠান্ডা লাগছে। লাগুক, আমি আছি তো। আপনি থাকলে কি হবে? সব কথা বুঝে বলতে হবে। জানতো আপনার যত বাজে কথা। যাবো কোথায়? সেই তো উষ্ণতার লোভে আমার কাছেই আসবে। খুশবু লজ্জা পায়, তার লজ্জায় গুটিয়ে যাওয়া শরীরটা ধীরে ধীরে নিজের আয়ত্তে আনে আরশাদ। কাজের উদ্দেশ্যে ডিলানকে ইতালির মিলান শহর যেতে হবে। যেহেতু ডিলান যাচ্ছে, তার সাথে আরশাদ যাবে বলে সিদ্ধান্ত নেয়। বাকি বন্ধুরা পিছপা হয়নি, তারাও মিলান ঘুরবে বলে জানায়। মিলানের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু হয় সকাল সকাল। হাসি আটটায় তাদের এবারের জার্নিটা ভীষণ মজার ছিল। অ্যাডনা ভীষণ মিশুক প্রকৃতির মেয়ে, সে নিজের বন্ধুর মতো খুশবুকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছে। অ্যাডনা আর খুশবুর এতটা মিল দেখে আসলে স্বস্তি হয়। আজকে তাদের গন্তব্য মিলান ক্যাথিড্রাল। মিলান ক্যাথিড্রাল হলো একটি ব্যতিক্রমী ইউরোপীয় ক্যাথিড্রাল, যেটি শহরের প্রতিটি ভ্রমণকারীকে অবশ্যই দেখতে হবে। তাই তো সবার এবারের উদ্দেশ্য ক্যাথিড্রাল দেখতে যাওয়া। মিলান ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর। ইতালির জনসংখ্যার উপর ভিত্তি করে রোমের পরেই মিলানের স্থান। এই অর্থনৈতিক এবং বাণিজ্যিকের দিক থেকে ইতালির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। চারিদিকে নানান মুখোশের মানুষের ছড়াছড়ি। অ্যাডনা খুশবুর সাথে কথা বলতে বলতে ক্যাথেড্রালের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি মেয়েকে দেখে অ্যাডনা থমকে যায়। চোখে লাগানো কালো চশমাটা খুলে তাকায় খুশবুর পানে। খুশবু, আমি তোমার মতো একটা মেয়েকে এইমাত্র দেখেছি। খুশবু ফিক করে হেসে ফেলে। অ্যাডনার কথা মাথায় না নিয়ে বলে, ধুর, কি যে বলো। সত্যি বলছি, আমি তোমার মতো দেখতে হুবহু একটি মেয়েকে এইমাত্র দেখলাম, ভিড়ের মাঝে হারিয়ে গেল। অ্যাডনা, তোমার হয়তো শরীর খারাপ লাগছে, পানি দিচ্ছি, গলাটা ভেজো। লং জার্নিতে অ্যাডনার মাথাটা সত্যি ঘুরছে, তাই তো অ্যাডনা খুশবুর সাথে সহমত জানালো। আরশাদের সান্নিধ্যে খুশবু কি পেয়েছে, কি হারিয়েছে তার সঠিক জবাব খুশবুর কাছে নেই। তবে আরশাদের সান্নিধ্যে হাসতো একটা সুখের আকাশ পেয়েছে। এক্ষুনি বানানো কোন ঠাসা জগৎটা ছিঁড়ে বেরিয়ে এসেছে। আরশাদের হাত ধরে ঘুরেছে অজানা শহরে। এসব শহরের ঐতিহ্য ইতিহাস তার তো আগে জানা ছিল না। কোনোদিন ধারণাও করেনি বাংলাদেশ পাড়ি দিয়ে সে আসবে অন্য এক দেশে, বসবাস করবে অন্য আরেক মানুষের সাথে। মিলান শহরে অ্যাডনা এই প্রথমবারের মতো এসেছে। মেয়েটা ভীষণ এক্সাইটেড। অ্যাননের পাশে দাঁড়িয়ে তার ছবি তোলা আর শেষ হলো না। আরশাদ তার ফ্লুজির হাত ধরে হাঁটছে। খুশবু অনেকবার মিলান ক্যাথেড্রাল দেখেছে, তবে সামনাসামনি নয়, মুভিতেই গানে। ক্যাথেড্রালের সম্মুখে দাঁড়িয়ে মুগ্ধ হয় খুশবু। এত সুন্দর, এত চমৎকার দৃশ্য, এত তার ভাবনার বাইরে ছিল। মিলান ক্যাথেড্রালকে নিজের চোখে দেখা ফটোগ্রাফে দেখার মতো এক নয়। সামনাসামনি ক্যাথেড্রালের সৌন্দর্যের কাছে উচ্ছ্বাসিত হয় মনোপ্রাণ। ভ্রমণ পিপাসুদের কাছে এটি একটি উত্তম স্থান। আরশাদ, আপনি আগে এসেছিলেন এখানে? 3 বছর আগে এসেছিলাম। আরশাদ খুশবুর হাত ধরে হাঁটতে থাকে। মেয়েটা বোঝাতে শেখাতে তার কোনো কার্পণ্য নেই। মিলানের সবচেয়ে বিখ্যাত স্মৃতি স্তম্ভটি পরবর্তীকালে এই ক্যাথেড্রালে পরিণত হয়, যার পুরো নাম সান্তা মারিয়া নাসেন্টে। গথিক স্থাপত্যের এই দুর্দান্ত ভাবনাটিকে মিলানের প্রতীক বলা হয়, কারণ এটি শহরের কেন্দ্রে অবস্থিত। গথিক যুগের গির্জাগুলো ঐতিহ্যগতভাবে অসংখ্য ভাস্কর্য দিয়ে সজ্জিত, কারণ অন্তহীন বিবরণ গথিক ভবনগুলি প্রধান সজ্জা হিসেবে বিবেচিত হয়। মিলান ক্যাথেড্রালে 2245টি ভিন্ন এবং খুব অসাধারণ ভাস্কর্য রয়েছে। এর মধ্যে রয়েছে সাধুদের মূর্তি, বাইবেলের গল্পের দৃশ্যের চিত্র এবং অদ্ভুত ফ্যান্টাসমেগরিক প্রাণী। বিল্ডিং সজ্জিত বিবরণ অনেক মধ্যযুগীয় মুখচরিত্র।
সামনের ভাগে কেন্দ্রীয় ব্যালকনিতে অবস্থিত কিছু মহিলা চিত্রগুলি নিউ ইয়র্ক স্ট্যাচু অফ লিবার্টির সাথে খুব মিল। ডিলান, আরশাদ এবং খুশবুর বেশ কিছু ছবি তুলল। জনের কথাগুলো মাথায় আসতে মন মরে যায় ডিলানের। খুশবু এমন মেয়ে, আদৌ কি এই কথা বিশ্বাস হয়? কোথায় যেন শুনেছে একই চেহারার মানুষ পৃথিবীতে 7 জন আছে। তাহলে খুশবুর সাথেও কি সেই তেমনটা ঘটছে? ক্যাথেড্রালের আশেপাশে মানুষজনের অভাব নেই। নানান শহরে নানান দেশের মানুষ এখানে উপস্থিত। বন্ধুরা যেই যার মতো ঘুরছে। ডিলান ক্যাথেড্রালের সৌন্দর্য ক্যাপচার করতে ব্যস্ত। মনের ভুলে তার সাথে ধাক্কা লেগে একটি মেয়ের ফোন ছিটকে পড়ে রাস্তায়। মেয়েটির পাশে দাঁড়ানো ছেলেটি চেঁচিয়ে ওঠে। ডিলান নিজের ভুলে মাথা নত করে, মাফ চায় ছেলেটির কাছে। মেয়েটি ফোন হাতে তুলে দাঁড়াতে ডিলান চমকে যায়, থমকে যায় তার স্নায়ু। কি এক অদ্ভুত প্রহেলিকায় আটকে গেছে তার জ্ঞান বুদ্ধি। মেয়েটি ফোন হাতে তুলে ন্যাকামিতে বলে, আমার ফোন দেখে হাঁটবেন তো। মেয়েটির সম্মুখে থাকা ডিলান নামক ছেলেটিকে বাংলা বোঝে? একদমই না, অথচ মেয়েটির কথা ছিল বাংলায়। ডিলানের নীরবতায় সম্মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটি বিরক্ত হয়, তার পাশে থাকা ছেলেটিকে তাড়া দিল। দুজনে যখনই যাওয়ার জন্য প্রস্তুত হয় তখনই ডিলান মেয়েটির হাত ধরে ফেলে। এক অপ্রতিভ অবস্থায় আটকে যায় দুজনে। ডিলান রহমায় উত্তেজিত হয়ে পড়ে। মেয়েটি ঝটকায় সরিয়ে ফেলতে চায় তার হাত। ডিলান চেঁচিয়ে ওঠে, আরশাদকে ডাকে হাঁক ছেড়ে। ডিলানের এমন চিৎকারে আরশাদ ছুটে আসে। খুশবু তখন অ্যাডনার সাথে ছিল বিধায় ডিলানের ডাকাডাকিতে সে আগ্রহ দেখালো না। আরশাদ ডিলানের সামনে আসতে চোখে পড়ে ওয়েস্টার্ন পরিহিতা একটি মেয়ের দিকে। মেয়েটি দেখতে হুবহু খুশবুর মতো। আশ্চর্য, অবিশ্বাস্য কাণ্ড। আরশাদ ঢোক গিলল মেয়েটির পানে তাকিয়ে, কড়া গলায় বলে, কে আপনি? আরশাদের এমন আচরণে হতবুদ্ধ হয়ে যায় মেয়েটি। আরশাদের দিকে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে তাকিয়ে রইল পিটপিট চোখে। ডিলান উত্তেজিত হয়ে বলে, হোয়াটস ইউর নেম? নীরা। মেয়েটির গলার স্বর ফুরিয়ে এলো। হঠাৎই দুটি ছেলের আচরণ নীরাকে চিন্তায় ফেলল। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি তাড়া দিয়ে বলল, তুমি যাবে, এই ছেলেরা কি চায় তোমার কাছে? নীরার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি বিরক্তিকর চাহনি বুঝতে পারল। ব্যাগ থেকে একটি কার্ড নিয়ে ডিলানের হাতে ধরিয়ে দিল নীলা। এটা আমার কার্ড, নাম্বার আছে, যোগাযোগ করবেন। চার্জের ব্যাপারে না হয় ফোনেই আলাপ হবে। ডিলান এবং আরশাদ ভরকে গেল। চার্জ? কিসের চার্জ? ততক্ষণে অ্যালন এগিয়ে এলো। নীরাকে দেখে দুকদম পিছিয়ে গেল সে। নীরার বাহুতে সেই চিরচেনা ট্যাটু দেখে অ্যালন বলে, এ তো সেই কলগাল মেয়েটা। আরশাদ চমকে গেল। ডিলান অ্যালনের কথায় সায় জানালো। নীরাকে নিয়ে এই 3টা ছেলের এতটা আগ্রহ দেখাচ্ছে কেন? এসব নিয়ে নীরা বেশ অপ্রস্তুত হলেও সে। এরা এতটা আলোচনা করছে কেন? অ্যাডনা অ্যালনকে বারবার ডাকছিল, কিন্তু অ্যালন কি আর তার ডাক শোনে? ছেলেটা চোখের সামনে আশ্চর্যজনক একটি কাণ্ড ঘটেছে। তার কর্ণকুহরে আজ আর কোনো ডাক যাবে না। অ্যাডনা অ্যালনের কাছে আসে, তার সাথে খুশবু এগিয়ে আসে দাঁড়ায়। নীরার দিকে তাকিয়ে চমকে যায় সে। হুবহু তার মতো দেখতে এই মেয়েটিকে। ডিলান, অ্যালন, আরশাদ সবাই খুশবুর দিকে তাকিয়ে। খুশবুর সমস্ত চাহনিতে ঘুরে তাকালো নীরা। খুশবুকে দেখে সে নিজেও চমকে যায়। মুখোমুখি হয় দুটি সত্তা। কডি স্তম্ভিত হয়ে বলে, কি হচ্ছে এসব? খুশবুর মাথা ঘুরে যায়, তার শরীর কাঁপে লাগামহীন। আরশাদ তাকে দ্রুত ধরে। তার মাঝে যতটা না ভয় ভীতি দেখা যাচ্ছে, নীরার মাঝে তা কিছুই দেখা যাচ্ছে না। নীরা এগিয়ে আসে, খুশবুর গাল চেপে বলে, তুমি খুব সুন্দর, আমার মতো সুন্দর। নীরার কথার পাল্টা জবাব খুশবু দেয় না, মূলত দিতে পারে না। মেয়েটা এখনো তার হোঁচট খাওয়ার জগৎ থেকে বের হতে পারেনি। আরশাদ নীরাকে বলে, আপনি কে? আপনার পরিচয় কি? আগে আপনি বলুন, আপনি কে? বিস্মিত হয় আরশাদ। নীরা কারো দিকে মনোনিবেশ করলো না। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল খুশবুর পানে। এই মেয়েটা দেখতে তার মতো কেন? নীরার পাশে দাঁড়ানো ছেলেটা তাকে ভীষণ তাড়া দিল। নীরা আর দাঁড়ানোর সুযোগ সময় কোনোটাই পেল না। খুশবু নীরাকে বলে, আপনি কে? আমার মতো দেখতে আপনি? আপনার আসল পরিচয় দিন দয়া করে। আমার কার্ড দেওয়া আছে, পরে যোগাযোগ করা যাবে, এখন আমার হাতে সময় নেই। খুশবুর মাঝে ভয়ের বাসা বাঁধে। আচ্ছা, আরশাদ যে মেয়েটাকে ভালোবাসতো সেই মেয়েটা এই মেয়েটা নয় তো? নীরা মেয়েটা যে কলগাল খুশবু এখনো বুঝতে পারলো না। তাই সে তার সন্দেহ জোরালো হলো, আরশাদের প্রেমিকা নিশ্চয়ই এই মেয়েটাই ছিল। খুশবু নীরার পথ আটকে দাঁড়ায়। আরশাদের দিকে ইশারা করে বলে, আপনি ওনাকে চিনেন? নীরা আরশাদের দিকে তাকিয়ে বলে, না। সত্যি করে বলুন, আপনি ওনাকে চিনেন? না। উনি আপনাকে ভালোবাসতো, আপনার জন্য পাগল ছিল। ভালো করে মনে করে দেখুন, উনি আপনাকে ফ্রোজি বলে ডাকতো। নীরা বিরক্ত হলো। আরশাদের দিকে তাকিয়ে বলে, আমি ওনাকে চিনি না। কে ভালোবাসতো আমায়? আমি কাউকে ভালোবাসিনি। চাহিদার কাছে ভালোবাসা ফিকে। শোনো, আমার তারা আছে, তোমার সাথে পরে কথা বলবো। নীরা চলে গেল ছেলেটার হাত ধরে। ডিলান সহ বাকিরা এবার শিওর হয়ে গেল জন মিথ্যে বলেনি। খুশবুর মতো দেখতেই মেয়েটির নাম নীরা।
আর নীরা মেয়েটা কলগার। ঘোরাঘুরির সব আনন্দে ভাটা পড়ে গেছে। খুশবু তখন থেকে কেঁদেই যাচ্ছে। নীরা নামের মেয়েটির সাথে খুশবুর কি সম্পর্ক, এর সঠিক কোনো ব্যাখ্যা পাচ্ছে না সে। আরশাদ কি বলবে, কি করবে বুঝে উঠতে পারছে না। সব মিলিয়ে কি একটা বিশ্রী পরিস্থিতির শিকার তারা। খুশবু চোখ মুছলো, ব্যাগ হাতে খুঁজলো তার ফোন হাতে পেয়ে বারুল হককে ফোন করতে গেলে আরশাদ বাধা দিল। খবরদার ফ্লোজি, কাউকে তুমি ফোন করবে না। কিন্তু কেন? বাবা মা নিশ্চয়ই জানেন এই মেয়েটাকে। আমার তো কোনো বোন নেই, তাহলে এই মেয়েটাকে? সে যাই হোক, এখন কাউকে কিচ্ছু জানানোর কোনো দরকার নেই। কেন দরকার নেই? কেন দরকার নেই? হ্যাঁ বলুন, কেন দরকার নেই? নীরা নামের মেয়েটির সঙ্গে বিস্তারিত আলাপ না করে এইভাবে সবাইকে দুশ্চিন্তায় ডুবিয়ে মারাটা কি ঠিক হবে? আরশাদ, আপনি যেদিন আমায় ফ্লুজি বলেছিলেন, আপনি দাবি করেছিলেন আমি আপনার প্রেমিকা। আমি ভেবেছিলাম আপনার বোধহয় মাথায় সমস্যা। কী সব বলছেন আপনি? আমি কোনো ছেলের সাথে প্রেম করিনি, তাহলে হঠাৎ একটা ছেলে এসে আমাকে কেন তার প্রেমিকা দাবি করবে? এখন বুঝতে পারছি, ওই মেয়েটা আপনার প্রেমিকা ছিল, তাই না? আমি যাকে দূর থেকে ভালোবেসেছি সেই মেয়েটার সাথে এই মেয়েটার অনেক ফারাক। এই মেয়েটার গা ভর্তি ট্যাটু, হাতে কাটা গর্ত, অথচ আমার ফ্লোজির কোনো দাগ ছিল না। অন্তত চাল চরণে কোনো মিল নেই। খুশবু নাক টেনে শ্বাস নেয়। আরশাদের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আরশাদ, আমাকে বিশ্বাস করেন, আমাকে একটু বিশ্বাস করুন। আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনার প্রেমিকা নই। নীরা যদি আপনার প্রেমিকা না হয়, আমি যদি আপনার প্রেমিকা নাই হই, তাহলে আপনার প্রেমিকায় কে? কার সাথে আপনি মন বদল করেছিলেন? কাকে ভালোবেসেছিলেন? খুশবু কেঁদে ফেলল। প্রশ্ন তো আরশাদের মনেও জেগেছে, কিন্তু অতীতের কালো অধ্যায়গুলো ভাবতে চায় না সে। এই মেয়েটাকে নিয়ে সে ভীষণ খুশি। আরশাদ তার ফ্লুজির দুগাল আজনায় নেয়। মেয়েটার চোখের পানি মুছে বলে, ফ্লোজি, ফ্লোজি মানে কি জানো? ফ্লোজি মানে সুন্দরী। তুমি আমার সুন্দরী। ভুল ভ্রান্তি এখন আর চাইলেও সংশোধন হবে না। আমি করতে চাই না। আমার পুরনো প্রেমিকা যদি তুমি না হও, তাও তুমি আমার ফ্লোজি। আমি আবার অনুভূতিহীন পাষাণ মন নিয়ে তোমার ক্ষতি করতে গেলাম, অথচ ফিরে এলাম এক বুকে ভালোবাসার বাগান নিয়ে। আমাকে আর ব্যথিত করো না, আমার পাশে থাকো। তুমি জানো, তুমি আমার মন গোপনের সুখের ব্যথা। নীরাকে দেখার পর থেকে বন্ধুদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া চলছিল। জন যখনই জানতে পেরেছে নীরার কথা, ছেলেটা আর দেরি করেনি, মিলানে এসে উপস্থিত সে। বন্ধুরা সকলে তাদের ঘোরাঘুরি অব্যাহত রাখলো। শুধু থমকে রইল খুশবু। একমাত্র আরশাদের কারণে বারুল হক কিংবা অনিমা কাউকে এই ব্যাপারে জানাতে পারছে না সে। আরশাদের কঠোর নিষেধাজ্ঞা নীরার ব্যাপারটা ভুলেও যেন পাঁচকান না হয়। বাধ্য হয়ে খুশবু আরশাদের কথা শুনছে। তার শরীর মন ক্রমশ বিষিয়ে উঠছে এমন এক আশ্চর্যজনক পরিস্থিতিতে। এর আগে কি কেউ পড়েছে? হয়তো হ্যাঁ। বাইরে থেকে খাবার কিনেই ফিরছে আরশাদ। স্যান্ডউইচ এবং জুসের বোতল টেবিলে রেখে খুশবুর পানে তাকালো এক পলক। হানি, খেয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। না, ভালো লাগছে না। ভালো লাগায় না লাগায় খাবারের সঙ্গে কি সম্পর্ক? নীরা মেয়েটার কথা বাবাকে জানালে হয় না? আপনি জানেন কত চিন্তা দুশ্চিন্তা আমার মাথায় উকি ঝুঁকি দিচ্ছে। তুমি নিচে চিন্তা মুক্ত হতে তোমার বাবা মাকে চিন্তায় ভাসিয়ে রাখবে? না, তা নয়, কিন্তু শোনো, যা হবে দেশে গিয়ে দেখা যাবে। এইসবের মোকাবিলা আমি দেশে গিয়ে করতে চাই। খুশবু আর দ্বিতীয়বার কথা বলার সাহস না করে শুকনো স্যান্ডউইচ মুখে পুরে ভাবতে থাকেন নীরার কথা। নীরা মেয়েটার সাথে আরশাদ অনেকবার যোগাযোগ করেছে, অনুরোধ করেছে, বারবার তাতে যেন অন্তত 1 ঘন্টা সময় দেয়। খুশবু নীরার সাথে কথা বলতে চায়, কিন্তু নীরা আরশাদকে প্রতিবার আশাহত করেছে। তার সময় নেই, সে কি করে দেখা করবে? শেষমেশ উপায়ন্তর না পেয়ে খুশবু নীরাকে অনুরোধ করলো। একটা পর্যায়ে মেয়েটা কেঁদেই ফেললো। নীরা আর অমত করেনি, দুপুরে আসবে বলে জানায় সে। মিরাজ শহরের একটি নামি দামি রেস্টুরেন্টে বসে আছে আরশাদ এবং খুশবু। তাদের অপেক্ষা নীরার জন্য। নীরা এলো প্রায় 20 মিনিট পরে। মেয়েটাকে দেখেই চোখ সরালো খুশবু। মেয়েটা একটু বেশি স্টাইলিশ। না, এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটার পোশাক চলচলন ভীষণ অশালীন। খোলামেলা পোশাকে বুকের খাঁজটা সাদৃশ্যমান। আরশাদের সামনে বড্ড লজ্জায় পড়ল খুশবু। নীরা চেয়ারে বসে বলে, সরি, একটু দেরি হয়ে গেল। ইটস ওকে। শুকনো হেসে বলল আরশাদ। নীরা খুশবুর পানে তাকিয়ে আরশাদকে প্রশ্ন করে, বলো, কি জানতে চাও? তোমার আসল পরিচয় কি? আমি নীরা রহমান। খুশবুকে দেখার পর তোমার অনুভূতি কি? একই চেহারার চমচ পর তোমরা, অথচ দুজন দুই দিকে, দুই জীবনে। আমার অনুভূতি শক্ত প্রখর নয়। আমরা যমজ বোন কিনা তার আদৌ কি কোনো প্রমাণ আছে? প্রমাণ? কিসের প্রমাণ? তোমাদের চেহারার মিল,
তা ঠিক, তবে এইসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি নীরা রহমান, আমার আলাদা পরিচয় প্রফেশন আছে, অতীতে নিয়ে ঘাটাঘাটি করার ইচ্ছে কিংবা সময় নেই। কিন্তু আমাদের তো জানতে হবে এসব কি হচ্ছে আমাদের সাথে। আমাদের আগ্রহ থাকা কি অস্বাভাবিক? একদম না। এখন তোমাদের আমার সম্পর্কে কি জানার আছে? তোমার বাবা অথবা মায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে চাই। নীরা ফিক করে হেসে ফেললো। তার হাসি স্থায়ী হলো। খুশবু কিছুটা অবাক হয়ে তাকালো আরশাদের পানে। নীরা তার হাস্যোজ্জ্বল মুখ ধরে রেখে বলে, আমার বাবা মায়ের সাথে আমার যোগাযোগ নেই। তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা আমি জানি না। উত্তরটা পছন্দ হলো না। তোমার পছন্দ না হলে আমার আর কি করার আছে? আমি সত্যিটাই বললাম। যেহেতু আমরা কঠিন পরিস্থিতিতে ফেসে গেলাম, সেহেতু নীরা তুমি প্লিজ আমাদেরকে সাহায্য করো। তুমি তোমার সম্পর্কে আদি থেকে অন্ত সবটাই আমাদের খুলে বলো। শোনো, আমি এখানে ক্লায়েন্ট নিয়ে এসেছি। ওই ছেলেটা আমার সময় টাকা দিয়ে কিনে নিয়েছে, সেই হিসেবে তোমাদের 1 ঘন্টা সময় দিয়েছি, এতেই সন্তুষ্ট হও। আমরা বুঝতে পারছি সব, কিন্তু প্লিজ তুমি তোমার সম্পর্কে আমাদেরকে জানাও। নীরা দীর্ঘশ্বাস ছাড়লো। অতীত গাঁটতে তার ভালো লাগে না, কিন্তু আজ আর কি করার। আমি নীরা রহমান, আমার বাবা মোশাররফ রহমান, মা সীমা খাতুন। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, তাই কোন দিক দিয়ে আমাকে খুশি রাখার যত্ন করার ত্রুটি ছিল না। শহরের সবচেয়ে নামকরা স্কুল থেকে পড়ছিলাম। বাবা ছিল ছোট্ট একটা ব্যবসা, সংসারে টানাপোড়া ছিল, তবে চোখে রাখার মতো নয়। আমি যখন ক্লাস 7-এ পড়ছি তখন আমার মা স্ট্রোকে মারা যান। এই 3 বছরেও বাবা বিয়ে করেনি আমার কথা ভেবে। আমি যখন এসএসসি দিচ্ছিলাম, রাত জেগে পড়ছি, হঠাৎ দেখলাম বাবা একজন আন্টি নেই এলেন। সাথে ছিল আমার ফুফাতো চাচা চাচির। তারা জানালেন ওই আন্টিটা আমার সৎমা। সৎমাকে যে আমি মেনে নিতে পারিনি তা কিন্তু নয়। খারাপ লাগলেও আমি ভীষণ খুশি ছিলাম, অন্তত এবার আর আমাকে একা চলতে হবে না। আমার ভাবনা চিন্তা বরাবরই ভুল। বিয়ের 4 মাসে বাবা পাল্টে যান। আমাকে কলেজে ভর্তি করানো হলো, রাখা হলো হোস্টেলে থেকে রুমমেটদের সাথে আমার ছিল ভীষণ ভাব। তারা সবসময় তাদের প্রেম গল্প শোনাতো, আমার হুড়ো হুড়ো মনে লেগে যেত প্রেমের বাতাস। ব্যাস, সকল ভয় দূরে ঠেলে একটা ছেলের সাথে রিলেশনে গেলাম। প্রেমের 1 বছর পর আমাদের মাঝে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। সেই ছেলেটা আমাকে ছেড়ে চলে যায়। এরপর আবার প্রেম করলাম, ঠিক আবার একই ঘটনা পুনরাবৃত্তি হলো। এদিকেই বাবা আমার হাত খরচও বন্ধ করে দিয়েছে। পড়াশোনার খরচটা অনেক ঝামেলা করে আনতে হতো। ভার্সিটিতে পড়াকালীন আমার সৎ মায়ের বোনের ছেলের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার সাথে অনেক ঘুরেছি। সমাজের হাই সোসাইটির ছেলে মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয় তার মাধ্যমে। এরপর ক্লাবে যাওয়া, ছন্নছাড়া চলাফেরা সব মিলিয়ে বাবা আমাকে ত্যায্য করে। আমার এই পরিস্থিতির জন্য আমার কাপুরুষ বাবা কি দায়ী না? যাই হোক, কল গার্ল হিসেবে নিজেকে উপস্থাপন করতে এখন আর আমার খারাপ লাগে না। এক কথায় বলতে গেলে আমি টাকায় বিছানায় ঘুরি। আমার জীবনে সব আছে, সব, শুধু ভালোবাসা নেই। ভালোবাসা আমার প্রয়োজন নেই। সব তো বুঝলাম, তবে তোমাদের দুজনের রহস্য কি? খুশবু কি হয় তোমার? নিশ্চয়ই আমার বোন হয়, তবে এর সত্যতা খুশবুর বাবা মা ভালো জানে। এই মেয়েটা আমার কে তা জানার আগ্রহ আমার নেই। আমি যদি এই মেয়েটার আপন কেউ হই, সে সমাজে আমাকে আপন বলে পরিচয় করাতেই পারবে না। অন্তত ভদ্র সোসাইটিতে আমাকে কেউ মানবে না। আজ বরং আসি। নীরা উঠে দাঁড়ালো। খুশবুর ব্যথিত মনটা সে বুঝতে পারছে। খুশবুর গাল টেনে সে বলে, ইউর লুক সো প্রিটি। খুশবু নীরার হাত ছুঁয়ে ধরে এবং হঠাৎ হু শব্দে কেঁদে ওঠে। আপু, আমি যখনই আপনার সাথে যোগাযোগ করতে চাইবো করবেন। আপু, বুকে লাগলো নীরার। অনুভূত শূন্য নীরার মনটা হঠাৎ ছলকে উঠল। যখন ইচ্ছে হবে ফোন করবে। আপনি সত্যি আরশাদ হোসেনকে চিনেন না? আর কতবার বলবো, উনাকে আমি এবারই প্রথম দেখলাম। খুশবু মাথা নাড়ালো। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে তার নিজের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কি হচ্ছে এসব? আরশাদের প্রেমিকা সে নয়, অথচ নীরা বলছে সে আরশাদকে চেনে না। মেয়েটার চোখে মুখে মিথ্যের ঝলক নেই। কি হচ্ছে এসব? রেস্টুরেন্টের সামনেই জনের গাড়ি থামলো। ছেলেটা হুড়ুহুড়ি করে প্রবেশ করলো রেস্টুরেন্টে। নীরা জনকে দেখেই চিনে ফেলেছে। জন এগিয়ে এসে বলে, হ্যালো নীরা। জন, তোমাকে এখানে ভাবিনি। তোমার জন্য রুম থেকে মিলানে এসেছি। আবার বলো কবে সময় দেবে আমায়? 2 দিন পর চলবে? ইয়েস বেবি, আই এম নিড ইউ। জন নীরাকে জড়িয়ে চুমু খেল। দুজনের এমন আচরণে খুশবু হতভম্ব। আরশাদ নজর ঘোরালো অন্যদিকে। নীরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে জন দাঁড়ালো আরশাদের মুখোমুখি। আরশাদ এহসান আমাকে মেরে তো সত্য মিথ্যা বানাতে চাইলে, এখন প্রমাণ পেলে? কিন্তু আমার ফ্রোজি তো সেই মেয়ে নয়। আঙুল আমার ফ্রোজির দিকে তোলা হয়েছে। আমি কি করে জানবো গোড়ায় গন্ডগোল? শুরু যখন হয়েছে, এর সমাধান আমি চাই। আমি আমার সমাধান পেয়ে গেছি এবং অপেক্ষায় আছি কখন আমার জীবনে আবার মধুর চন্দ্রিমা আসবে। আরশাদ রুমে ফিরল সন্ধ্যায়। নিজ ভিলায় ফিরে খুশবুকে বিশ্রাম নিতে বলে চলে গেল আরিফের সঙ্গে দেখা করতে। নীরার সব ঘটনা আরিফ যখন শুনল তখন মন চাইল না বিশ্বাস করতে।
খুশবুর যমজ বোন আছে, তাও কিনা কেউ কাউকে চিনে না। আশা চায়নি তার পরিবারের কাউকে কিছু জানাতে, কিন্তু আরিফের মন মানল না। আজ হোক কাল হোক সবার সামনে সত্যটা প্রকাশ পাবেই। আরশাদ পরিবারের সবাইকে সবটা জানালো। প্রতিবার আরশাদকে সবাই সাপোর্ট করলেও খুশবুর ব্যাপারে এমন এক সত্য জেনে ক্রুদ্ধ হলেন আফরোজ। ইমরান ইহুসান এসব নিয়ে কথা বাড়ালেন না। মূলত তিনি চান না জল ঘোলা হোক, যা হবার হয়েছে। এখন আর এসব নিয়ে কথা তুলে কি হবে? আরশাদ যাকে চেয়েছে তাকে তো পেয়েছে। দিক বেদিক নিয়ে ভাবতে গেলে তাদের দাম্পত্য জীবনে প্রভাব পড়বে। ইমরান ইহুসান তা কখনো চান না। আফরোজের চোখে মুখে আগুন জ্বলছে। আরশাদের দিকে তাকিয়ে বলেন, বিয়ে করবে তোমরা খুব তাড়াতাড়ি। সুস্থ স্বাভাবিক মানুষ পাগল হয়ে উঠলে তোমাকে নিয়ে আমার ডাক্তারের কাছে ছোটাছুটি কত কি করলে, এখন বলছো তোমার বউয়ের মতো দেখতে আরেক মেয়ে। ছি, এই মেয়ের বংশের খোঁজ নিয়েছিলে? আমার ওয়াইফকে নিয়ে আমি হ্যাপি আছি, সেসব জানো। আমার যা জানানো দরকার ছিল আমি জানিয়েছি। কি জানিয়েছো তুমি? এসব জানার জন্য বসেছিলাম। খুশবুর অতীত ঘেটে দেখো এই মেয়ে কি আসলে বাহারুল হকের মেয়ে? ইমরান ইহসান আফরোজকে বাধা দিলেন। অনেক বছর পর আরিফ মায়ের এমন রাগ দেখলো। মায়ের রাগটা আরশাদের পছন্দ হলো না। ইমরান ইহসান আফরোজের চুলে হাত বুলিয়ে বলেন, শান্ত তুমি। হতেই পারে খুশবু বাহারুল হকের দত্তক নেওয়া মেয়ে, এটাও হতে পারে নীরা নামের মেয়েটাও উনার মেয়ে, হয়তোবা অতীতে এমন কিছু হয়ে। তুমি চুপ করো, আমাকে আর বোঝাতে হবে না। আরশাদ আরিফের দিকে তাকালো চোখ গরম করে। যত ঝামেলা করার এই ছেলেটাই করেছে। কে বলেছে এত সত্যবাদী হতে? আরশাদ সবাইকে শেষবারের মতো বলল, মম অ্যান্ড ড্যাড, আমি সবার উদ্দেশ্যে বলছি, যা হচ্ছে যা হয়েছে এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, তোমরা কি চাও? নিশ্চয় আমাকে ভালো দেখতে চাও। আমি ভালো আছি, প্লিজ এইসব নিয়ে আর বাড়াবাড়ি আমি চাই না। আরশাদ নিজ রেস্টুরেন্টে রাতের খাবার অর্ডার করলো। নিজ ভিলায় ফিরে খুশবুকে না পেয়ে মুচড়ে উঠল তার কলিজা। মেয়েটা কোথায়? আরশাদ সারা ভিলা তন্ন তন্ন করে খুঁজলো। খুশবু কোথাও নেই। কোথায় গেল মেয়েটা? আরশাদের শ্বাস আটকে আসছে, কাঁপছে তার দেহ। মেন্টালি এত প্রেশার না নিতে পেরে কি মেয়েটা চলে গেছে? পাগলের মতো সারা ঘর ছুটলো ছেলেটা। নিচতলায় এসে স্টোররুমে প্রবেশ করতে কানে আসে পানির শব্দ। পাশের ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে কেন? আরশাদ দ্রুত গেল ওয়াশরুমে। বাথটাবে হাঁটু মুড়িয়ে বসে আছে খুশবু। মেয়েটা পানি নিয়ে খেলছে আর কিছু বিড়বিড় করছে। এই তো দেহে প্রাণ ফিরল আরশাদের। ফ্লোজে এক মাসলি পানি মে গায়া ঝাপাক। হোয়াট? এক মাসলি পানি মে গায়া ঝাপাক। খুশবুর বেতাল কথায় আরশাদ অবাক হলো। নজরে এলো খুশবুর হাতে থাকা ওয়াইনের বোতল। সর্বনাশ, তার মানে খুশবু ছাইপাশ গেলে মাতাল হয়েছে। আরশাদ খুশবুকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু খুশবু হাত ঝেড়ে বলে, এই ছাড়। জান, এই কি অবস্থা তোমার? পানি থেকে উঠে আসো বলছি। না না, ঝাপাক। তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি, আর তুমি ছপাক ছপাক করছো। উঠে এসে যান। ডোরবেল বেজে উঠতে আরশাদ খুশবুকে ডেকে উঠে দাঁড়ায়। নিশ্চয়ই রেস্টুরেন্টে থেকে খাবার এসেছে। খাবারের প্যাকেটগুলো নিয়ে খুশবুর কাছে পুনরায় ফিরে আসে আরশাদ। ভেজা শরীরটা টেনে নিজের পাঁজাকলায় উঠায় সে। সিঁড়ি বেয়ে দোতলার ঘরে ফিরে মেয়েটাকে কপট রাগ দেখায়। ওয়াইন গেলাস সাহস কি করে করলে তুমি? আয়, কি বলিস বল। ভালোবাসি। বাসি তো জান, তুমি যা করলে কাজটা কিন্তু ঠিক হলো না। আমি ভালো না, তাই না? খুশবু আচমকা কেঁদে উঠল। আরশাদ হতভম্ব চাহনিতে তাকিয়ে রইল। জান, কাঁদছো কেন তুমি? খুশবু কান্না থামালো। আরশাদের বুকে ভেজা মাথা লুটিয়ে হাতুড়ে গলায় বলে, আরশাদ, বলো জান। গ্র্যানি কি বলেছে জানো? কি? বাচ্চা। বাচ্চা? জানি না। কি হয়েছে বলো তো? খুশবু কিছুই বলল না। আরশাদ তোয়ালে নিয়ে মেয়েটার ভেজা চুল মুছতে লাগলো। নেশাগ্রস্ত খুশবু নিজের দেশ ভুলে দ্রুত আরশাদের শার্টের বোতাম খুলতে শুরু করে। আরশাদ বাধা দিতে গেলে তার উন্মুক্ত বুকে কামড় বসায়। ব্যথাতে কুকড়ে ওঠে আরশাদ। সে পুনরায় বাধা দিতে গেলে গলায় কামড় বসায়। মেয়েটার হাত বিচরণ করে ছেলেটার সারা মুখে। আরশাদের গলায় ঝুলে ঠোঁটে ঠোঁট মেশায়। আরশাদ খুশবুকে বাধা দিতে গিয়ে নিজে অবাধ্য হয়ে যায়। ভেবেছিলাম বাংলাদেশে যাব, তোমার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার জন্য এলাম। এখন তুমি তো আমায় অন্য দেশে নেওয়ার মতলব বাড়ছো। লেটস গো জান। ব্যথায় শরীর টনটন করছে, মাথাটা কেমন ঝিম ধরে আছে খুশবুর। হঠাৎ আলোর ছটাক চোখে আসতে মাথা ব্যথা ক্রমশ বাড়তে থাকে। চোখ খুলে তাকানোর সাহস করেনি। অপরদিকে আরশাদ তার সহিত লেপ্টে আছে। আরশাদের ভার নেওয়ার মতো সামর্থ্য তার হয়নি, কিন্তু এই আরশাদ তো তার বুকে মাথা চেপে না শুয়ে ঘুমাবেই না। অবশ হওয়া পাটা টান টান করার চেষ্টা করলেও খুশবু পিটপিট চোখে তাকানোর চেষ্টা করে নজরে আসে আরশাদের পিঠে পিঠ কাঁধ। দ্বিতীয়বার পর্যবেক্ষণ করতে দেখতে পায় সারাটা রুম এলোমেলো। কালকে তাণ্ডব চলেছিল। আরশাদকে সরাতে গেলে চোখে আসে ছেলেটার ফর্সা চামড়ায় লাল ছোপ ছোপ দাগ।
কিছু স্থানে রক্ত জমাট বেঁধে কালো কালচে রং ধারণ করেছে। আশাদের বাদামি দাড়িতে হাত বোলায় খুশবু। ছেলেটার হঠাৎ কি হয়েছে? আঘাত কি করে পেল? খুশবু অস্থির হয়, এলোমেলো হাতে পর্যবেক্ষণ করতে থাকে আশাদের দেহ। কামড়ের চিহ্ন দেখে পিলে চমকে ওঠে সে। ছেলেটাকে সরাতে উদ্যত হয় মুহূর্তে, কিন্তু আশাদের দেহটাকে উপড়ে ফেলতে পারে না মেয়েটা। হাঁপিয়ে ওঠে, বাধ্য হয়ে বলে, একটা পানির জগ আমার মা আমাকে তুলতে দেয়নি। তার ধারণা এত ভার সহ্য করব কি করে, আর এখন আমি 78 কেজির ভার সামলাই। খুশবু হতাশ হলো, আশাদকে সরিয়ে উঠে বসলো সে। আশাদের ঘুম আরও স্থায়ী হলো না। খুশবুর সাথে সাথে সেও উঠে বসে। ঘুম ঘুম চোখে ছেলেটা প্রশ্ন করে, কি হয়েছে ফ্লোজি? কিছু না, উঠুন, বেলা হয়েছে। গত রাতে এটা তুমি কি করলে? কি করছেন? ওয়াইন খেলে কোন সাহসে? নিজের মতিভ্রমের কথা মাথায় আসতে থমকে যায় সে। আসলেই তো কোন সাহসী অকাজটা করলো সে। মাথাটা এখনো কেমন ধরে আছে। আশাদ উঠে দাঁড়ালো, বিভ্রান্ত খুশবুর পানে তাকিয়ে চলে গেল কিচেনে এবং লেবু শরবত নিয়ে ফেলল সে। এটা খাও। না, খাবো না। আমাকে খাবে? কি? কিছু না। আশাদ শরবতের গ্লাসটা ঠেসে ধরল খুশবুর মুখে। ছেলেটার রাগান্বিত কার্যক্রম ঠিকই ধরতে পারল খুশবু। আরশাদ, রেগে আছেন? আছি তো। কোন সাহসে তুমি ওয়াইনের বোতলে হাত দিলে? আমার আসলে হুঁশ ছিল না, একা ঘরে ছিলাম চিন্তায়। আমার পাগল পাগল লাগছিল, ক্ষুধাও বেড়েছে, তাই কিচেনে গেলাম। ওয়াইনের বোতল দেখে মাথায় দুষ্ট বুদ্ধি এলো, এসব খেলে নাকি চিন্তা দূর হয়। ব্যাস, আর কিছুই জানি না। জানো না? আমার শরীর দেখে বুঝতে পারছো না কি করেছো তুমি? এই রুমের হালচাল একবার দেখো তো। জিভে কামড় বসালো খুশবু। লেবু শরবত শেষ করে আশাদের পিঠে বুকে নজর ঘোরালো। আরশাদ, বেশি চোট লেগেছে তাই না? তোমার চুনোপুটি শক্তি আমার কিচ্ছু করতে পারবে না। খুশবু চুপ হয়ে যায়। আশাদের রাগি ভাবটা এখনো কাটেনি। আমরা কাল সকালে বাংলাদেশ যাবো। তোমার অনেক কিছু কেনাকাটা বাকি আছে। দ্রুত সাহসের এসো, আমাদেরকে বের হতে হবে। দেশে যাওয়ার কথা শুনে থমকে গেল খুশবু। মা বাবার কথা মাথায় আসতে আবেগে আপ্লুত সে। কিন্তু দেশে যাওয়ার পর কোন সত্যের মুখোমুখি হবে? খুশবু কিছু বিষয় লক্ষ্য করেছে আজ। আফরোজের সেই দোয়ায় ভরা আদুরে হাত দুটো দিয়ে খুশবুর মাথায় হাত বোলান না, কেমন যেন বিরক্তিতে ঘেরা দায়সারা ভাব। সবটা খুশবুর নজর এলো। মুখ ফুটে যদিও কিছু বলতে পারল না। প্লেনে নিজের নির্ধারিত আসনে বসে চিন্তায় মগ্ন মেয়েটা। আশাদ খুশবুর হাত চেপে ধরে।